প্রথম কথা, একই দিনে এটা বিএনপির হলো রাজনৈতিক বিভ্রান্তি। কারণ হচ্ছে, আমি আবারও বলছি, আপনার এখানে অনুষ্ঠানে বলেছি, গণভোটটা যেহেতু সর্বশেষ স্তর, আগের স্তরগুলি এডজাস্ট করে করে এগোতে হয়। এই প্রস্তাবনা আইনের আকারে পার্লামেন্টে এই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা এগুলি প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাদের ওইখানেই নিয়মতান্ত্রিকভাবে আলাপ আলোচনার ভিত্তিতে সর্বশেষ যেটুকু পাশ হতো, সেইটা নিয়ে গণভোটে যাবার হচ্ছে নিয়ম। সারা পৃথিবীতে যে সমস্ত নতুন কনস্টিটিউশন তৈরি হয়েছে কিংবা কনস্টিটিউশনের বড় ধরনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, এই পদ্ধতিতে হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসাবে আপনার আলী রিয়াজ জানেন না এটা, এটা আমার জন্য বিশ্বাস করা কষ্টকর। ফলে দুইটা একসাথে করার অর্থ হচ্ছে, আপনার হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন একই দিনে একই মামলার একই সময়ে পরিচালনা করার মতন অদ্ভুত, অযৌক্তিক, উদ্ভট একটা পরিকল্পনা। দ্বিতীয় হচ্ছে, ইউ আর রাইট, যে বিএনপি তো মেনেছে, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে এবং এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বহু বছর সাংবাদিকতার সূত্রে সম্পর্কিত থাকবার কারণে আমি বুঝি যে তারা মেনে নিয়েছে, রবীন্দ্রনাথের ভাষায় মনে নেয়নি। মনে নেওয়া আর মেনে নেওয়া এক জিনিস নয়। তারা মেনে নিয়েছে সম্ভবত এই কারণে যে আমরা প্রথম যে আলোচনা করেছিলাম, তারা মনে করে নির্বাচন হলে তারা ক্ষমতায় যাবে। তারা এটাও জানে, আমি যেমন জানি, যে এই নির্বাচন যাতে না হয়, বিএনপি যাতে ক্ষমতায় না আসে, তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন, তার জন্যে অনেক ধরনের ষড়যন্ত্র পর্দার বাইরে এবং পর্দার আড়ালে চলছে। ফলে তারা সুবিধাবাদিতার জন্যে, অর্থাৎ তড়িঘড়ি করে অন্তত নির্বাচনী বৈতরণীটা পার হয়ে নিজেদের রাজনৈতিক অবস্থানটা সংহত করবার আকাঙ্ক্ষা থেকে আমার ধারণা যে ওইটা মেনে নিয়েছে, কিন্তু মনে নেয়নি। মনে নেয়নি বলেই বাংলাদেশে এই সংকটটা, যেটা নতুন করে এই সরকার তৈরি করলেন, সেই সংকটটার জন্য তারা দায়ী থাকবেন। আমি মনে করি এখনও তাদের গুড সেন্স তাদের মধ্যে ফিরে আসুক। এখনও প্রতারণামূলক কোনো কিছু দিয়ে রাজনৈতিক সংকট সমাধান করা যায় না। এই সরকারের দিক থেকে এবং এই কমিশনের দিক থেকে অপর কিছু রাজনৈতিক দলের আপনার ষড়যন্ত্রমূলক তৎপরতার অংশ হিসেবে আমি এটা দেখি। এই ষড়যন্ত্র দিয়ে কখনো ইতিহাসকে এগিয়ে যায় না। আমরা একেবারেই শেষের দিকে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি লক্ষ্য করেছেন যে গত কয়েক মাসে বেশ কিছু জরিপ হয়েছে, এবং এই কোনোটা তরুণদের মধ্যে, কোনোটা সাধারণভাবে সকল নাগরিকের মধ্যে, এবং এই জরিপগুলোর ফলাফল দেখলে মোটামুটি দেখা যায় যে জামায়াতের একটা বড় উত্থান হচ্ছে জনগণের মধ্যে, এবং তারা বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এবং সর্বশেষ যে জরিপটি, এর আগে বিওআই এলসির একটা জরিপ এবং সর্বশেষ আইআরআইয়ের একটা জরিপ, সেখানে এই সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি জনগণের কী সমর্থন, বিএনপি জামাত কতটা কাছাকাছি চলে এসছে, এইসব নানা প্রসঙ্গ আছে, এবং কিভাবে রাজনৈতিক অ্যালায়েন্সগুলো বা মেরুকরণটা হলে কি হতে পারে সেগুলো একটা ধারণা তারা দেবার চেষ্টা করেছেন। সো আমি একটু শুনতে চাই, এবং অনেকে আবার খুব কৌতূহলী যারা, তারা এটাও দেখাবার চেষ্টা করছে যে এই আইআরআই একসময়ে শেখ হাসিনার সময়ে এটা খারাপ ওটা খারাপ বলে শেখ হাসিনা খুব জনপ্রিয় বলেছিলেন, এবং কয়েক মাসের মধ্যে শেখ হাসিনাকে পালিয়েও যেতে হয়েছে। যে এখনও সেরকম কোনো কিছু কি না। সো খুব ছোট করে যদি আপনি বলেন, 2 মিনিট সময় আপনার জন্য। আপনার সমস্ত আগের প্রশ্নগুলির উত্তর আপনার শেষ প্রশ্নের মধ্যে আছে, ওইটাই উত্তর আমারও। বাংলাদেশে প্রথম কয়েক মাস আগে আমি পশ্চিম গোলার্ধে বেড়াতে গেছি। তো যেখানে যখনই যাই বইয়ের দোকান খুঁজি, একটা আমি আপনাকে দিব বইটা পড়তে। এই যে দেশে দেশে যে জরিপ হয় সংকটকালে, সেই জরিপের একটা রাজনীতি আছে, বইটা তার উপরেই। একজন পশ্চিমা অধ্যাপক গবেষণা করে দেখেছেন যে জরিপগুলি হয় একরকম রেজাল্ট, ঘটনা যখন ঘটে নির্বাচন তার ফলাফল উল্টে যায়। এটা কারণ কি তিনি খুঁজে বের করেছেন যে এর মধ্যে সবটাই যে ফেক তা নয়, কিন্তু প্রচুর ফেক জিনিসপত্র থাকে। এর পেছনে মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিয়োগ থাকে। যেই সমস্ত শক্তি যাদেরকে রাজনৈতিকভাবে সামনে দেখতে চান,
তাদের পক্ষে জনমত গঠন করবার জন্যে একদিকে ফেক কতগুলো জরিপ করেন এবং সেই জরিপের ফলাফল তাদের মতো করে প্রকাশ এবং প্রচার করা, সেইটাও আরেক ধরনের রাজনীতি। এগুলো পৃথিবীতে নতুন কিছু নয়। আর আপনি যে নিজে উত্তর দিয়েছেন যে আইআরআই একটি রাজনৈতিক সংগঠন। এই আইআরআই আপনি বলেছেন, আমি জাস্ট রিপিট, রাজনৈতিক সংগঠনের গবেষণা অবশ্যই প্রতিষ্ঠান। পৃথিবীতে সবকিছু পার্সোনাল ইজ পলিটিক্যাল, জি। রাজনীতির বাইরে কোনো ঘটনা জি। নাই। তো ফলে ওই রাজনৈতিকভাবে এই মুহূর্তে পশ্চিমারা, এটা আমি তথ্য হিসেবে আপনাদের সামনে বলতে পারি, এই মুহূর্তে পশ্চিমাদের কাছ থেকে, পশ্চিমাদের যত অ্যাম্বাসি বাংলাদেশে হাই কমিশন অ্যাম্বাসি আছে, তারা তাদের গ্লোবাল রাজনীতির অংশ হিসেবে এই মুহূর্তে জামাতের প্রতি তারা সহানুভূতি প্রদর্শন করছে। সেইটা দুটো কারণ বা তিনটে কারণ বলবো আমি। এক, জামাত বা এই ধরনের দেশগুলিতে যেই ধরনের ডিপ্লোম্যাটদের এখানে পাঠানো হয়, এটা অনেকটা অ্যাপ্রেন্টিসশিপের জন্য অধিকাংশ তরুণ তরুণীদেরকে পাঠানো হয়। তারা এই যে একটা দেশকে বুঝতে হলে তার 100, 200, 300, 500 বছরের ইতিহাস জানতে হয়। এদের এটা পড়বার বোঝবার সময় নাই। আচ্ছা, কারণ দ্বিতীয়ত জামাতের যে জামাতের অ্যাপ্রোচ অত্যন্ত মুনাফিকি অ্যাপ্রোচ। হ্যাঁ, সেটা হচ্ছে অত্যন্ত সুন্দর করে কথা বলে। আপনি যে কোনো মানুষ তার রাজনীতির গভীরতাটাকে বোঝে না, তার রাজনীতির দার্শনিক উপাদানটাকে বোঝে না, তার রাজনীতিকে তার ইতিহাস দিয়ে ব্যাখ্যা করতে অপারগ, তারা তাদের সুন্দর আচরণে মুগ্ধ হয়ে যেতে বাধ্য। এই পশ্চিমাদের সঙ্গে যখন তারা কথা বলে, তাদের হোমওয়ার্ক, তাদের কথা বলার নৈপুণ্য, তাদের বিনয়, এগুলি এবং তাদের যে তুলনামূলকভাবে তাদের আর্থিক ব্যবস্থাপনার ইতিহাস, এগুলো তাদেরকে মুগ্ধ করে। ফলে যারা এই দেশের ইতিহাস জানে না, আবার এই দেশের জন্য মঙ্গলও চায়, এইটাও সত্য। হ্যাঁ, একটা আছে গ্লোবাল রাজনীতি, তাদের ওয়াশিংটনের নির্দেশ, তারপরে আছে তাদের আসলে কিছু, অথচ তাদের বুঝবার ক্ষেত্রে কিছু বিভ্রান্তি। হ্যাঁ, তারা তাদের প্রতি আকৃষ্ট হয়। দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে বিএনপির রাজনৈতিকভাবে যারা কূটনীতি দেখেন, তাদের চরম ব্যর্থতা। আমার কাছে এইরকম একাধিক কূটনীতিক বলেছেন যে সিরিয়াস আলোচনার মধ্যে তাদেরকে কোনো সময় এমনকি সিরিয়াসলি কোনো ঘটনাকে অ্যাপ্রোচ করতে দেখা যায় না। তাদের সঙ্গে কথা বলবার সময়, ধরুন আপনি যদি ফোন টিপতে থাকেন, তাহলে আপনাকে তারা সিরিয়াসলি কখনো নিবে না। তারা কেন? আপনি যদি আমার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করতে চান বা আসেন, আপনি যদি সেই আলোচনার জন্য মধ্যে আপনি আপনার ফোন টিপতে থাকেন, আমি আপনাকে সিরিয়াসলি নিব না, আপনিও আমাকে সিরিয়াসলি নেবেন না। ওইটুকু সিরিয়াসনেস কনসিস্টেন্টলি প্রকাশ না করবার কারণে হয়তো কখনো কখনো তারা সিরিয়াস, তারা আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন। এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই ধরনের আপনার এই জরিপ বেরোয়। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের বিশেষত দক্ষিণ এশিয়ায় এইখানকার রাজনীতিতে নানা ধরনের চাপ থাকবার কারণে, সত্য কথা বলার ঝুঁকি থাকবার কারণে এখনও পর্যন্ত এই সংস্কৃতি গড়ে ওঠে নাই যে আমাদের সাধারণ মানুষরা কাকে ভোট দিবে এটা পরিষ্কার করে বলে আগেই বা প্রকাশ্যে বলে ভবিষ্যতের পরাজিত অথবা জয়ী প্রার্থীর বিরাগ ভাজন হয়ে তার জীবন জীবিকাকে বিপর্যস্ত করে তুলবে, সেই পরিস্থিতি নাই বলে এই ধরনের রেজাল্ট সবসময় এই জরিপের রেজাল্ট বিভ্রান্তিকর। এটা দিয়ে বিবেচনা করা ঠিক হবে।